নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটা মানুষের জীবন থেকে 700-800টা দিন কেড়ে নেওয়ার মানেটা কি বোঝেন আপনারা? প্রায় 2.5টা বছর, ঈদ গেছে, পুজো গেছে, জেলের গড়াদের ওপাশ থেকেই সব কিছু দেখতে হয়েছে। মায়ের অসুস্থতার খবর এসেছে জেলের মধ্যে বসে। আর গত সপ্তাহে যখন আদালত রায় দিল, তখন বিচারক নিজের মুখে স্বীকার করলেন রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন, পুলিশ কারো হাতে এই 11 জন মানুষের বিরুদ্ধে দাঁড় করানোর মতো একটাও প্রমাণ ছিল না। সাক্ষীরা মুখ ফিরিয়ে নিয়েছেন, ফরেন্সিক রিপোর্টে গড়মিল, তদন্তে অসঙ্গতির পর অসঙ্গতি। তাহলে বন্ধুরা, প্রশ্ন হলো এই 11 জন মানুষ 4 বছর ধরে ঠিক কেনই বা জেলে ছিলেন? আর যেদিন তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেদিন তাদের বিরুদ্ধে প্রমাণ ঠিক কতটা ছিল? উত্তরগুলো শুনলে বন্ধুরা গা হয়তো আপনাদের শিউরে উঠবে। কারণ বাড়িঘর ভাঙা হয়েছিল সহিংসতার ঠিক পরের দিন সকালে, আদালতের কোনো নির্দেশ ছাড়াই, কোনো নোটিশ ছাড়াই, কোনো শুনানি ছাড়াই। আর বিচার শেষ হতে সময় লেগেছে 4টা বছর। শাস্তিটা এসেছে আগে, বিচারটা এসেছে 4 বছর পরে। আর বন্ধুরা, সেই বিচারেও প্রমাণিত হলো শাস্তি পাওয়ার মতো কিছুই তারা করেননি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাত্র কয়েক মাস আগে খোদ সুপ্রিম কোর্ট নিজের মুখে একটা সংখ্যা প্রকাশ করেছে, যেটা শুনলে এই ব্যবস্থার প্রতি আপনার ধারণাটাই হয়তো বদলে যেতে পারে। দেশের সবচেয়ে কঠোর সন্ত্রাস বিরোধী আইনে অভিযুক্ত হওয়া একজন মানুষের শেষ পর্যন্ত দোষী প্রমাণিত হওয়ার সম্ভাবনা মাত্র 6%। বাকি 94 থেকে 98% ক্ষেত্রেই মানুষটা নির্দোষ প্রমাণিত হন, কিন্তু ততদিনে তার জীবনের বছরের পর বছর জেলেই কেটে যায়। আজকের এই বিশ্লেষণে বন্ধুরা আমরা দেখব কিভাবে প্রসেস ইজ পানিশমেন্ট, বিচার প্রক্রিয়াটাই আসল শাস্তি হয়ে দাঁড়িয়েছে। কথা বলবো হলদানি, ভীমা, কোরেগাঁও, উমর খালিদ, শারজিল ইমাম আর মধ্যপ্রদেশের খড়গোন নিয়ে। আর সবশেষে দেখব সংখ্যাগুলো ঠিক কী কথা বলছে। তো তাহলে আজকের ভিডিওটা শুরুই করা যাক। তো বন্ধুরা, সব কিছু বুঝতে গেলে সবার প্রথমেই আমাদেরকে বুঝতে এবং জানতে হবে ইউএপিএ আইনটা আসলে ঠিক কী, আর এটা কেনই বা এত বিতর্কিত। শুরুতে একটু প্রেক্ষাপটটা অবশ্যই জেনে নেওয়া দরকার। বন্ধুরা, ইউএপিএ বা আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট তৈরি হয়েছিল 1967 সালে, মূলত এমন সংগঠনকে বেআইনি ঘোষণা করার জন্য যারা ভারতের সার্বভৌমত্ব বা অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে। কিন্তু বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে এই আইনের চেহারাও বদলেছে। 2004 সালে বিতর্কিত গোটা আইন বাতিল হওয়ার পর তার কঠোর সন্ত্রাস বিরোধী ধারাগুলো এই ইউএপিএর মধ্যেই সরিয়ে দেওয়া হয়। 2008 সালে মুম্বাই হামলার পর আইনটি আরও কঠোর করা হয়। বিনা চার্জশিটে দীর্ঘ সময় আটকে রাখার ক্ষমতা দেওয়া হয় তদন্তকারী সংস্থাগুলোকে। আর 2019 সালের সংশোধনীতে এমন একটা ক্ষমতা যোগ করা হয় যা নিয়ে কিন্তু আজও প্রবল বিতর্ক রয়েছে। এখন বন্ধুরা, সরকার শুধু সংগঠনকে নয়, সরাসরি একজন ব্যক্তিকেও বিচার ছাড়াই সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে পারে। এই আইনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এর জামিন। শর্ত 43D 5 নম্বর ধারা। এই ধারা অনুযায়ী যদি আদালতের মনে হয় অভিযোগ প্রাথমিকভাবে সত্য, তাহলে জামিন কোনোভাবেই দেওয়া যাবে না। আর এই প্রাথমিকভাবে সত্য মনে হওয়ার জন্য পূর্ণাঙ্গ প্রমাণেরও প্রয়োজন নেই, শুধু পুলিশের দাখিল করা চার্জশিটটাই যথেষ্ট। এখানেই তৈরি হয় মহাবিপদ, কারণ চার্জশিট আর প্রমাণ এই দুটো এক জিনিস নয়। আর একটু পরেই আমরা দেখব ঠিক এই কারণেই এই আইনের অধীনে বছরের পর বছর মানুষ জেলে থেকে যান, অথচ শেষমেশ দোষী প্রমাণিত হন কালে ভদ্রে। 31 জুলাই 2026 ভারতের সর্বোচ্চ আদালতে একটা প্রশ্ন উঠল, যেটা মহারাষ্ট্রের গালে একটা জোরালো থাপ্পড়ের মতো লাগলো। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চের সামনে উত্তরাখণ্ড সরকারের হয়ে দাঁড়িয়েছিলেন সিনিয়র আইনজীবী গৌরব ভাটিয়া। বিচারপতি বাগচি তাকে সরাসরি প্রশ্ন করলেন, নিছক একটা জনতা থানায় গিয়ে আগুন ধরিয়ে দিলেই কি তার বিরুদ্ধে দেশের সবচেয়ে কঠোর সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করা যৌক্তিক হয়ে যায়? সময়টা বন্ধুরা 2024 সালের 8 ফেব্রুয়ারি। উত্তরাখণ্ডের হলদানি শহরের বনভলপুরা এলাকায় একটি মসজিদ মাদ্রাসা ভাঙার প্রশাসনিক অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদে জড়ো হওয়া মানুষজন আর নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সরকারি ও ব্যক্তিগত গাড়িতে আগুন, পুলিশের ওপর পাথর, আর এক পর্যায়ে স্থানীয় থানায় হামলা, পেট্রোল বোমা দেওয়া হয়। এই সংঘর্ষে 5 জন প্রাণ হারান। শহরে কারফিউ জারি করা হয়, ইন্টারনেট ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। এই ঘটনার জেরে গ্রেপ্তার হন আব্দুল মালিক। পুলিশের দাবি তিনিই ছিলেন ঘটনা চক্রান্তের মূল হোতা,
যদিও ঘটনাস্থলে তিনি শারীরিকভাবে উপস্থিতি ছিলেন না। এই তথ্য তদন্তের প্রাথমিক পর্যায়ে উঠে এসেছিল। আর ছেলে আব্দুল মঈশদ সহ বাকি অভিযুক্তরা ইতিমধ্যে জামিন পেয়ে গেছিলেন। তারপরও তাকে জামিন না দেওয়ার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। বন্ধুরা 2026 সালের 16 এপ্রিল উত্তরাখণ্ড হাইকোর্ট আব্দুল মালিককে জামিন দিয়ে দেয়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে যুক্তি দেয় হাইকোর্টের আদেশ ছিল পর্যাপ্ত কারণ ছাড়াই দেওয়া, আর ইউএপিএ এর কঠোর ধারা বিবেচনায় একেবারে নেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট বন্ধুরা এই যুক্তিটা খারিজ করে দেয়। বেঞ্চ বলে ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে একটা আদেশ কতটা বিস্তারিত লেখা হয়েছে সেটা মুখ্য নয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আদালত প্রকাশ্যেই ইউএপিএ প্রয়োগের যৌক্তিকতা নিয়ে গুরুতর সংশয় প্রকাশ করে। বিচারপতি বাগচি স্পষ্ট করে বলেন জনশৃঙ্খলা ভঙ্গ হওয়া আর ভারতীয় নিরাপত্তা বিপন্ন হওয়া এই দুটো বিষয় সম্পূর্ণ ভিন্ন জিনিস। আদালত এমনও মন্তব্য করে যে রাজ্য সরকারের বরং উচিত ছিল বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে দোষী প্রমাণ করার দিকে মনোযোগ দেওয়া, জামিনের বিরুদ্ধে লড়াই চালিয়ে সময় নষ্ট করার বদলে। আগে হ্যাঁ বন্ধুরা, আব্দুল মালিক শেষ পর্যন্ত জামিন পেয়েছেন, কিন্তু প্রশ্ন থেকে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত না পৌঁছালে কি এই ন্যায় বিচারটা মিলত? সবার হাতে তো সেই আর্থিক সামর্থ্যতা নেই, সেই সময় সেই আইনি সহায়তাও নাও থাকতে পারত। বন্ধুরা শুধুমাত্র এটুকুই নয়, 2026 সালের 18 মে বিচারপতি বি.ভি. নাগারত্না এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার একটি বেঞ্চ জম্মু কাশ্মীরের এক বাসিন্দাকে জামিন দিতে গিয়ে এমন একটা মন্তব্য প্রকাশ্যে আনে যা সংসদে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেই দিয়েছিল। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো বা এনসিআরবির তথ্য অনুযায়ী 2019 থেকে 2023 সাল পর্যন্ত ইউএপিএ মামলায় সারা দেশে দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র 2 থেকে 6% মধ্যে। মানে বন্ধুরা ইউএপিএতে অভিযুক্ত হওয়া একজন মানুষের 94 থেকে 98% সম্ভাবনা থাকে বিচার শেষে নির্দোষ প্রমাণিত হওয়ার। জম্মু কাশ্মীরে এই সংখ্যাটা আরও ভয়াবহ। দোষী সাব্যস্ত হওয়ার হার 1%-এরও কম, অর্থাৎ 99% সম্ভাবনা খালাস পাওয়ার। আদালত নিজেই বলছে এত কম দোষী সাব্যস্ত হওয়ার হার থাকা সত্ত্বেও শুধু অভিযোগ গুরুতর বলেই কি একজন মানুষকে বছরের পর বছর জেলে রাখা উচিত? আদালত স্মরণ করিয়ে দেয় নিজের আগের একটা রায়ের কথা, কে.এ. নাজিব মামলা, যেখানে বলা হয়েছিল দ্রুত বিচার পাওয়ার অধিকার ইউএপিএতে অভিযুক্তদের জন্য প্রযোজ্য। আদালতের ভাষায় জামিনী নিয়ম, জেল হলো ব্যতিক্রম। এই নীতি এমনকি এই কঠোর আইনের ক্ষেত্রেও সঠিকভাবে প্রযোজ্য হওয়া উচিত। আরো চমকে দেওয়ার বিষয় বন্ধুরা, এই একই বেঞ্চ বলে উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করে দেওয়া জানুয়ারির রায়টা আসলে কে.এ. নাজিব মামলার বৃহত্তর বেঞ্চের রায়কেই লঘু করে দিয়েছে। সুপ্রিম কোর্টের এক বেঞ্চ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের আরেক বেঞ্চের রায় নিয়ে। আর একটা গবেষণা এই ছবিটাকে বন্ধুরা সম্পূর্ণ করে। সাংবাদিকতা সংস্থা আর্টিকেল 14 এর অনুসন্ধানে দেখা গেছে গত 20 বছরে কর্ণাটকে ইউএপিএতে অভিযুক্ত হওয়া 925 জনের মধ্যে মাত্র 46 জন দোষী সাব্যস্ত হয়েছে, আর তার মধ্যে 36 জনই দোষ স্বীকার করে নিয়েছিলেন গড়ে 4.5 বছর বিনা জামিনে জেলে থাকার পর। আর এই 925 জনের মধ্যে 783 জন অর্থাৎ প্রায় 84.5% ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। একবার চিন্তা করুন, একটা আইন যেটার দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র 2 থেকে 6%, অথচ সেই আইনে অভিযুক্তদের সিংহভাগই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের। এটা কি নিছক কাকতালীয় নাকি একটা ব্যবস্থাগত প্যাটার্ন? বন্ধুরা প্যাটার্নটা কিন্তু একেবারেই নতুন নয়। 5 বছর আগেও একই কাহিনী দেখা গেছিল, আর সেবার তার পরিণতি ছিল আরও করুণ। 2018 সালের 1 জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও গ্রামে দলিত ও মারাঠা সম্প্রদায়ের মধ্যে সহিংসতা হয়। এই ঘটনার আগের দিন পুনেতে অনুষ্ঠিত এলগার পরিষদ নামের একটা সভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলে তদন্তকারী সংস্থা 16 জন মানবাধিকার কর্মী, আইনজীবী ও শিক্ষাবিদকে গ্রেপ্তার করে। মাওবাদী সংগঠনের সঙ্গে যোগসাজশের অভিযোগে ইউএপিএ আইনের অধীনে। বন্ধুরা এই 16 জনের মধ্যে ছিলেন স্ট্যান স্বামী, 84 বছর বয়সী এক যিশু সংঘীয় যাজক, যিনি সারা জীবন আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করেছেন। 2020 সালের 8 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত, এতটাই দুর্বল যে নিজের হাতে গ্লাস ধরতে পারতেন না, একাধিকবার পড়ে গিয়েছিলেন, শ্রবণ শক্তিও কমে গিয়েছিল। জেলে তাকে খাবার খাওয়ার জন্য একটা সাধারণ স্ট্র দিতে অস্বীকার করা হয়েছিল। 2021 সালের মার্চে এনআইএ আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেয়, বলে যে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ আছে। মে মাসে বোম্বে হাইকোর্ট তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়, যেখানে তার কোভিড ধরা পড়ে। তার মেডিকেল জামিনের শুনানি বারবার পিছিয়ে যায়, শেষ পর্যন্ত 5 জুলাই 2021 তারিখে নির্ধারিত হয়। কিন্তু বন্ধুরা আগের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে স্ট্যান স্বামী মারা যান জামিনের রায় শোনার আগেই। বন্ধুরা গ্রেপ্তারের মাত্র 9 মাসের মাথায়
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একজন মুখপাত্র এই মৃত্যুতে গভীরভাবে বিচলিত ও ব্যথিত বলে প্রতিক্রিয়াও জানান। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মেরি লরো বলেছিলেন, এই মৃত্যু চিরকাল ভারতের মানবাধিকার রেকর্ডে একটা কালো দাগ হয়ে থাকবে। আর এখানেই গল্পটা বন্ধু আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে। 2022 সালে একটা মার্কিন ডিজিটাল ফরেন্সিক সংস্থার তদন্তে বেরিয়ে আসে, স্ট্যান স্বামীর কম্পিউটারে যে প্রমাণ পাওয়া গেছিল বলে দাবি করা হয়েছিল তার মধ্যে কিছু নথি আসলে হ্যাকিংয়ের মাধ্যমে বাইরে থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ যে প্রমাণের ভিত্তিতে একজন 84 বছর বয়সী অসুস্থ মানুষকে জামিন না দিয়ে জেলে রাখা হয়েছিল, সেই প্রমাণ নিয়ে স্বাধীন তদন্তের গুরুতর প্রশ্ন উঠেছে। আজ 2026 সালে দাঁড়িয়েও এই মামলার বাকি অভিযুক্তদের মধ্যে 7 জন এখনো জেলে, বিচার এখনো শেষ হয়নি। স্ট্যান স্বামীর নাম থেকে অভিযোগ পুরোপুরি মুছে ফেলার আইনি লড়াই এখনো চলছে মৃত্যুর 5 বছরেরও বেশি সময়ের পরে। বন্ধুরা, 2020 সাল উত্তর পূর্ব দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়। 50 জনের মৃত্যু হয়, 700-র বেশি মানুষ আহত হন। এই দাঙ্গার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ তুলে দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি মামলা দায়ের করে। এই মামলায় গ্রেপ্তার হন জেএনইউ এর প্রাক্তন ছাত্র উমর খালিদ এবং সাজ্জিল ইমাম। তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয় ইউএপিএ আইন। আজ 2026 সালের আগস্টে দাঁড়িয়ে এই দুজন মানুষ 6 বছর ধরে জেলে বন্দী। বিচার এখনো শেষ হয়নি, এমনকি অভিযোগ গঠনের পর্বই এখনো সম্পূর্ণ হয়নি। 2026 সালের 5ই জানুয়ারি সুপ্রিম কোর্ট 5 জন সহ অভিযুক্তকে ফিসা ফাতিমা, মিরান হায়দার, সিফাউর রহমান, সেলিম খান এবং সাদাব আহমদকে কড়া শর্ত সাপেক্ষে জামিন দিয়ে দেয়। কিন্তু উমর খালিদ ও সাজ্জিল ইমামের ক্ষেত্রে আদালত বলে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ভিন্ন প্রকৃতির, জামিন খারিজ করা হয়। একই মামলায়, একই ধারায়, একই দিনের একই ঘটনায় অভিযুক্ত হয়েও কেউ জামিন পাচ্ছেন, কেউ কিন্তু পাচ্ছেন না। 2026 সালের 4 জুলাই তারা আবার জামিনের আবেদন করেন। বন্ধুরা, কার কার ডুমা কোর্ট সরাসরি বলে দেয় সুপ্রিম কোর্টের জানুয়ারির নির্দেশ মেনে চলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। আবেদন খারিজ হয়ে যায় বিনা শুনানিতেই। এখন মামলা দিল্লি হাইকোর্টে, শুনানি ধার্য হয় আগামী 27 আগস্ট। উমর খালিদের আইনজীবী আদালতে যুক্তি দিয়েছেন, জামিন না দেওয়ার রায়ের 6 মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় প্রায় কোনো অগ্রগতিই হয়নি। 6 বছর মানে কি বন্ধুরা, একটু ভাবুন তো। 2020 সালে যখন উমর খালিদকে গ্রেপ্তার করা হয় তখন কোভিড মহামারী শুরু হয়নি। এই 6 বছরে গোটা বিশ্ব বদলে গেছে, কিন্তু তার জীবন থমকে আছে জেলের 4 দেওয়ালে, বিনা বিচারে। আর আমরা এতক্ষণে জেনেছি এই আইনে দোষী প্রমাণিত হওয়ার সম্ভাবনা মাত্র 2 থেকে 6%। মজার বিষয় হলো, এই একই সময় একই দেশের একই সুপ্রিম কোর্ট হালদানি মামলায় বলছে নিছক থানায় আগুন লাগানোই ইউএপিএ প্রয়োগের যথেষ্ট কারণ নয়। অথচ উমর খালিদ, সাজ্জিল ইমামের ক্ষেত্রে সেই একই আদালত 6 বছর ধরে জামিন আটকে রাখছে। বন্ধুরা, এই দ্বৈতটাই হয়তো মানুষের মনে প্রশ্ন ওঠায়। 2022 সালের 10ই এপ্রিল মধ্যপ্রদেশের খারগোন শহরে রামনবমী শোভাযাত্রা বের হয়। তালাব চকের কাছে শোভাযাত্রাকে ঘিরে হঠাৎ পাথর ছোঁড়াছড়ি শুরু হয়ে যায়। মুহূর্তেই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। দোকানপাটে আগুন, গাড়ি ভাঙচুর, প্রায় 30টি স্থাপনা ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। একজনের মৃত্যু হয়, পুলিশ সুপার সহ 20 জন আহত হন। প্রশাসন সাথে সাথে 175 জনকে গ্রেপ্তার করে, কারফিউ জারি হয়। 24 দিন ধরে শহর কার্যত অচল হয়ে থাকে। সহিংসতার প্রথম ঢিলটা কোন পক্ষ থেকে ছোঁড়া হয়েছিল তা নিয়ে বিতর্ক আজও রয়েছে, কিন্তু যা নিয়ে বিতর্ক নেই তা হলো তার পরের 24 ঘন্টায় কি হয়েছিল। বন্ধুরা, দাঙ্গার পরদিন সকালে তৎকালীন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সাংবাদিকদের সামনে হুঁশিয়ারি দেন, যেসব বাড়ি থেকে পাথর ছোড়া হয়েছে সেগুলো পাথরের স্তূপে পরিণত করে দেওয়া হবে। কয়েক ঘন্টার মধ্যেই খারগোন প্রশাসন বুলডোজার নিয়ে নামে খসখসবাড়ি, আনন্দনগর, তারিখানা আর সঞ্জয়নগরের মতো এলাকাতে। কোনো লিখিত নোটিশ নেই, কোনো শুনানির সুযোগ নেই, কোনো আত্মপক্ষ সমর্থনের প্রক্রিয়াই নেই। মোট 16টি বাড়ি আর 29টি দোকান, 45টি স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কয়েক ঘন্টার মধ্যে। প্রশাসনের যুক্তি ছিল বন্ধুরা, এগুলো অবৈধ দখল, কিন্তু যাদের বাড়ি ভাঙা হয়েছিল তাদের প্রায় সবাই মুসলিম সম্প্রদায়ের, আর সবার বিরুদ্ধে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছিল। অভিযোগ, কিন্তু প্রমাণ নয়। তালাব চকের জামা মসজিদের সামনে একটা ওষুধের দোকান চালাতেন মোহাম্মদ সালমান। তাকে মালপত্র সরানোর সময়টুকু না দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। ভেতরে থাকা ওষুধ, যা হয়তো অসংখ্য প্রাণ বাঁচাতে পারত, সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়। 4 বছর পর আদালতের রায় আসে। গত 27 কি 28 জুলাই 2026
ঘটনার প্রায় 4.5 বছর পর মধ্যপ্রদেশের একটি অতিরিক্ত দায়রা আদালত রায় দেয়। বিচারক স্পষ্ট বলেন, প্রসিকিউশন 11 জন অভিযুক্তের বিরুদ্ধে দাঙ্গা, অগ্নিসংযোগ, ষড়যন্ত্র, বিস্ফোরক আইনের কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। সাক্ষীরা বৈরী হয়ে গেছেন, শনাক্তকরণের ত্রুটি, ফরেন্সিকে অসঙ্গতি, তদন্তের দীর্ঘ বিলম্ব। সন্দেহের সুযোগ দিয়ে 11 জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়, যাদের কেউ কেউ জেলে কাটিয়েছেন 827 দিন পর্যন্ত। কিন্তু বন্ধুরা, বাড়িঘর তো আর ফিরে এলো না। হাসিনা ফাকু নামের এক বিধবা মহিলা, যার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তৈরি বাড়িটি ভাঙা হয়েছিল, 2 বছর পরও অভিযোগ করেছিলেন কোনো রাজনীতিবিদ তাদের সাথে দেখা করতে আসেননি। কেবল ক্ষতিপূরণও, কিন্তু কোনো রকম ক্ষতিপূরণও মেলেনি। একটা বাড়ি ভাঙতে সময় লাগে কয়েক মিনিট, সেই জীবিকা আবার দাঁড় করাতে সময় লাগে বছরের পর বছর। আর অনেকের জন্য তা তো আর কখনোই সম্ভব হয়ে ওঠে না। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ মোড় রয়েছে। খোদ ভারতের সুপ্রিম কোর্টই কিন্তু বুলডোজার জাস্টিস নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে। 2024 সালের 13ই নভেম্বর বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ সংবিধানের 142 অনুচ্ছেদ প্রয়োগ করে সারা দেশের জন্য নির্দেশিকা জারি করে। শুধু অভিযুক্ত বা এমনকি দণ্ডিত হলেই বাড়ি ভেঙে ফেলার অধিকার প্রশাসনের নেই। শাসন বিভাগ কখনোই নিজে বিচারক সেজে বসতে পারে না। আদালত এই ধরনের কাজকে সামষ্টিক শাস্তি বলে সংবিধান বিরোধী ঘোষণাও করে। নির্দেশিকায় বলা হয়, বন্ধুরা, ভাঙার আগে অন্তত 15 দিনের নোটিশ, ব্যক্তিগত শুনানি, লিখিত যুক্তিসঙ্গত আদেশ, তারপর আরও 15 দিন অপেক্ষা। এই নিয়ম না মানলে ক্ষতিপূরণ, এমনকি আদালত অবমাননার মামলাও হবে। বন্ধুরা, খড়বনের ঘটনা 2022 সালের, এই রায়ের 2 বছর আগে। তাই আইনি দিক থেকে এটা তখনকার নির্দেশিকার আয়তায় পড়ে না। কিন্তু আসল প্রশ্ন, আজ এই নির্দেশনা কতটা বাস্তবে কার্যকারিতা পাচ্ছে? আইনি পর্যবেক্ষকদের মধ্যে এখন সংশয় তৈরি হয়েছে যে এই জাতীয় বিধি কি সত্যি বাধ্যতামূলক নিয়ম হিসেবে প্রয়োগ হচ্ছে, নাকি ধীরে ধীরে একটা নরম পরামর্শে পরিণত হয়ে যাচ্ছে। আইন বইয়ের পাতায় আছে, কিন্তু রাস্তায় তার বাস্তবায়ন কতটা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বন্ধুরা, এই আলোচনাকে ন্যায্য রাখতে অন্য পক্ষের যুক্তিটাও তুলে ধরা জরুরি। রাষ্ট্রের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে ইউএপি এর মতো কঠোর আইন জরুরি, কারণ ভারত সত্যিকারের সংগঠিত সন্ত্রাসবাদের হুমকির মুখোমুখি বহুবার হয়েছে। দিল্লি পুলিশ 2020 সালের দাঙ্গাকে সুপরিকল্পিত হামলা বলে বর্ণনা করেছিল, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নয়। বন্ধুরা, প্রশাসনের যুক্তি, নিম্ন দোষী সাব্যস্ত হওয়ার হার মানেই অভিযোগ ভিত্তিহীন নয়, বরং সাক্ষী সুরক্ষা আর প্রমাণ সংগ্রহের জটিলতাই এর কারণ। খড়বনের মতো ভাঙচুরকেও প্রশাসন সবসময় অবৈধ দখল উচ্ছেদ বলে ব্যাখ্যা করেছে, দাঙ্গার শাস্তি নয়। যদিও সমালোচকরা প্রশ্ন তোলেন, তাহলে ভাঙচুর সহিংসতার ঠিক পরদিনই কেন শুধু একটি সম্প্রদায়ের এলাকার মধ্যে কেন সীমাবদ্ধ থাকলো? এটাও সত্যি, ভারতের বিচার ব্যবস্থা ধীরগতি হলেও নিজের ভুল সংশোধনের চেষ্টা বারবার করেছে। 2024 সালের বুলডোজার বিরোধী রায়, 2026 সালের ইউএপি এর কম দোষী সাব্যস্ত হওয়ার হার প্রকাশ্যে স্বীকার, হলদানিতে প্রশ্ন তোলা, খড়বন কেস খালাস করা, সংশোধনের প্রক্রিয়া কিন্তু অনুপস্থিত নয়, কিন্তু তা আসতে যে সময়টা লেগে গেছে সেটা যথেষ্ট দীর্ঘ। বন্ধুরা, হারানো বছর, ভাঙা বাড়ি, ধ্বংস হওয়া জীবিকার কোনো বাস্তব ক্ষতিপূরণ নেই। এই বিতর্ক ভারতের আদালতের রাজনীতিতে এখনো সক্রিয়, আর এর চূড়ান্ত মীমাংসা এখনো হয়নি। তাহলে বন্ধুরা, ফিরে আসি একটা প্রশ্নে, আইন কি সত্যিই অন্ধ? হলদানিতে সুপ্রিম কোর্ট নিজেই প্রশ্ন তুলেছে। খোদ আদালতের পরিসংখ্যানই বলছে ইউএপিএতে দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা মাত্র 2 থেকে 6%। স্ট্যান স্বামী বিচারের রায় শোনার আগেই মারা গেছেন। উমর খালিদ, শারজিল ইমাম 6 বছর ধরে অপেক্ষায় রয়েছে। খড়বনে বিচারের 4 বছর আগেই এসে গিয়েছিল বুলডোজারের শাস্তি, আর শেষে জানা গেল প্রমাণই ছিল না। আইন হয়তো বইয়ের পাতায় অন্ধ, কিন্তু যাদের হাতে প্রথম প্রয়োগ হয়, পুলিশ, স্থানীয় প্রশাসন, তাদের কি সত্যিই কোনো পক্ষপাত নেই? আর বন্ধুরা, যতক্ষণ প্রাথমিক প্রয়োগের স্তরে জবাবদিহিতা নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ শুধু সর্বোচ্চ আদালতের সংশোধনী রায়ের উপরে ভরসা কতটা যথেষ্ট? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।